পরের দিন তে তাড়াতাড়ি করে কলেজে গেল। আর যেভাবেই হোক না কেন জাঙ্কুককে তার সরি বলতেই হবে। বজ্জাত হোক আর যাই হোক, হাজার হলেও তার টিচার। তে জাঙ্কুককে খুঁজছে, হঠাৎ করে জাঙ্কুককে দেখলো টিচার্স রুমে একা বসে আছে। তে তাড়াহুড়া করে জাঙ্কুকের রুমে নক না করেই ঢুকে পড়লো। জাঙ্কুক তেকে দেখে রাগী কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি জানো না এটা টিচার্স রুম? কোন সাহসে পারমিশন না নিয়ে তুমি ঢুকে পড়লে? তে তখন মনে মনে ভাবলো, ইস, জাঙ্কুক স্যারকে খুঁজতে খুঁজতে এতটাই ব্যস্ত ছিলাম যে পারমিশন নেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। তে তখন মাথা নিচু করে বলল, স্যার আই এম সরি, আমার বোন আর ভাইয়ার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জাঙ্কুক তখন বলল, মজা হচ্ছে আমার সাথে? বাসায় ডেকে অপমান করবে, আবার কলেজে এসে সরি বলবে? বের হও, বের হও এখান থেকে। জাঙ্কুকের এমন ব্যবহারে এই প্রথমবার টের রাগ না বরং মন খারাপ হল। তে তখন জাঙ্কুককে বলল, স্যার প্লিজ আমার একটাবার কথা তো শোনার চেষ্টা করুন। আই এম সরি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। জাঙ্কুক তখন রেগে বলল, একটা কথা কি তোমার কানে যায় না? আমার চোখের সামনে থেকে যাও বলছি। তে এই প্রথমবার জাঙ্কুকের কথায় তের রাগ নয় বরং মনটা খারাপ হলো। হঠাৎ করে তে চোখে পানি চলে আসলো। চোখের পানি নিয়ে তে দৌড়ে টিচার্স রুম থেকে বের হচ্ছিল। তখনই তার একটা মেয়ের সাথে অনেক জোরে ধাক্কা লাগে। মেয়েটা তে কিভাবে কান্না করতে দেখে বলে, কি হয়েছে তোমার, কান্না করছো কেন তুমি? তে কিছু না বলে চলে যেতে নিলেই মেয়েটা তের হাত ধরে ফেলে আর বলে, আসো আমার সাথে। মেয়েটা তেকে একটা বেঞ্চে বসায় আর বলে, কি হয়েছে বলো আমাকে। তে হঠাৎ করে এসে অচেনা মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, মানলাম দোষ, দোষ আমার পরিবারের ছিল, আমার আমার বোন আর ভাইয়ার, ওনার সাথে এরকম করে কথা বলার মোটেও উচিত ছিল না। কিন্তু আমি তো ওনাকে সরি বলার চেষ্টা করেছি, ওনাকে সরিও বলেছি। আমাকে কি সরি বলার পরে একবারও মাফ করা যায় না? সব সময় আমার সাথে উনি এমন কেন করে? ক্লাসে কারোর সাথেই তো এমন ব্যবহার করে না, শুধু আমাকে উনি সহ্যই করতে পারে না। আমি কি এতই খারাপ? তে কিভাবে কান্না করতে দেখে মেয়েটার অনেক কষ্ট লাগলো। মেয়েটা তখন বলল, তুমি কার কথা বলছো, কি হয়েছে? কেউ কি কলেজে তোমার সাথে খারাপ কিছু করেছে? তে তখন বলল, কি আবার খারাপ কিছু করবে? ওই যে আমাদের ক্লাসের বজ্জাত রাগী ম্যাথ টিচার আছে না, জীবন জাঙ্কুক, উনি উনি তো একটা বজ্জাত। সবসময় আমার সাথে উনি খারাপ ব্যবহার করে। আমাকে পেয়েছেটা কি উনি? আমি কি ওনার বাসার কাজের লোক নাকি? আজকে একটু সরি বলতে গিয়েছিলাম, তাতে আমাকে টিচার্স রুম থেকে বকা দিয়ে বের করে দিল। আমি আর কোনোদিন এই বজ্জাতের সাথে কথা বলবো না। তের এমন কথা শুনে মেয়েটা হাসলো আর বলল, বজ্জাত, বাহ, নামটা তো বেশ রেখেছো তুমি। তা আমার ভাই বুঝি কলেজেও রাগ দেখায় তোমাদের সাথে? ভাই কথাটা শুনে তে অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো আর বলল, উনি উনি আপনার ভাই? মেয়েটা তখন মুচকি এসে বলল, তোমার সেই বজ্জাত রাগী টিচার ভাগ্যক্রমে আমার আপন ছোট ভাই। তে কথাটা শুনে মনে মনে ভাবলো, এই যা, আমি আবার এটা কি করে বসলাম, বোনের সামনে ভাইয়ের এতগুলা বদনাম করলাম। এটা তখন হাসলো আর বলল, আমার ভাই রাগী হতে পারে, কিন্তু জানো আমার ভাই মনের দিক থেকে অনেক ভালো। তে তখন ভয় ভয় বলল, আপু আমার ক্লাস আছে, আমি এখন যাই। এই কথা বলেই তে দৌড় দিবে, ঠিক তখনই দেখলো জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। তে চোখের পানি দেখে এক সেকেন্ডের জন্য জাঙ্কুকের বুকে ধক করে উঠল। কেন জানি আজ তের মায়াবী চোখের পানি জাঙ্কুক সহ্য করতে পারছে না। জাঙ্কুকের হঠাৎ করে ইচ্ছে করছে তের চোখের পানি মুছে দিতে। জাঙ্কুক এরপর কিছু বলতে যাবে, তার আগে তে বলল, জানি জানি, আর কিছু বলতে হবে না, আমি ক্লাসেই যাচ্ছি। তের এমন রাগীভাবে কথা বলায় জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, মেয়েটা এভাবে কথা বললো কেন আমার সাথে? খুব কি কষ্ট পেয়েছে নাকি মেয়েটা আমার কথায়? ঠিক তখনই মেয়েটা জাঙ্কুকের কাছে আসলো আর বলল, কিরে বজ্জাত রাগী টিচার, কি বলছো কি আপু তুমি এসব? আর তুমি কলেজে কি করছো? কি আর করব, তুই সকালে না খেয়ে চলে আসলি, তাই ভাবলাম তোকে দুপুরে লাঞ্চটা দিয়ে আসি। কিন্তু আসার পর যা শুনলাম, তুই কলেজেও সবার সাথে রাগারাগি করিস, তাই না? উফ আপু, কে না কে তোমাকে কি সব কথা বলেছে আর তুমি এখন এসব কথা নিয়ে শুরু করছো? বুঝেছি বুঝেছি, আর কিছু বলতে হবে না, চুপচাপ খাবারটা খেয়ে নিস। আমি এখন চললাম, বাসায় যেয়ে কথা হবে। আর আরেকটা কথা শোন, রাগটা একটু কম কর ভাই, মেয়েটা মনের দিক থেকে খুবই ভালো, এভাবে মেয়েটার সাথে রাগারাগি করিস না, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। উফ জিসু আপু, তুমি সব কিছু জানো না,
জানি রে ভাই, আরএম স্যারের মেয়ে আর ছেলে তোকে অপমান করেছে, তাই তো মেয়েটা আমাকে সব কিছুই বলেছে। কিন্তু মেয়েটা তো তোকে সরিও বলেছে, তাও কিসের রাগ তোর এত? পারলে মেয়েটার সরিটা একসেপ্ট করিস আর মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করিস। এই কথা বলেই জিসো সেখান থেকে চলে গেল। আমি কি আসলেই তের সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি? উফ, আমিও না, যখন রাগ ওঠে তখন যে কি করি, সামনের মানুষটা যে কষ্ট পায় আমার সেদিকে কোনো খেয়ালই থাকে না। এরপর জাঙ্কু ক্লাসে গেল আর দেখলো তে আর চুপচাপ মন খারাপ করে ক্লাস করছে, যা জাঙ্কুকে মোটেও ভালো লাগছে না। সে তের দিকে বারবার তাকাচ্ছে কিন্তু তে একবারও জাঙ্কুকের দিকে তাকালো না। এরপর ক্লাস শেষ করে তে মনমরা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার সামনে যে একটা গাড়ি চলে এসেছে সেদিকে তের কোনো খেয়ালই নেই। হঠাৎ করে গাড়িটা তের কাছে আসতেই একটা সুঠাম দেহি হাত তেকে টেনে রাস্তার অন্য পাশে নিয়ে আসলো। তে খেয়াল করলো একটা সুদর্শন যুবক তার দিকেই তাকিয়ে আছে আর বলছে, আই মেয়ে, মরার খুব শখ হয়েছে তোমার, তাই না? রাস্তার মাঝখানে কিভাবে দাঁড়িয়ে থাকে নাকি? তে কিছুই বলছে না, চুপচাপ ছেলের কথাই শুনে যাচ্ছে। ছেলেটা এখনো তের হাত ধরেই আছে। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিল জাঙ্কুক। রাগে চোখ লাল হয়ে গেছে, রাগে কপালে রগগুলি ফুলে উঠেছে। তেকে অন্য একটা ছেলের সাথে দেখে জাঙ্কুকের যে কেন এত রাগ হচ্ছে সে নিজেও জানে না। রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সবাই কলেজে চলে আসলো। কয়েকদিন পরে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য সবাই যে যার মতো নাচ গান কবিতা নাটক আরো অনেক কিছুর প্র্যাকটিস করছিল। লিসা তখন তেকে বলল, তে তুই তো ভালো নাচ পারিস, এবার নাচে পার্টিসিপেট করবি না? এসব নিয়ে সবাই গল্প করছিল। ঠিক তখনই সেই দিনের ছেলেটা তাদের কাছে আসলো আর তেকে দেখে বলল, আরে তুমি এই কলেজে পড়ো নাকি? তে সেই ছেলেটাকে দেখে বেশ অবাক হয়ে গেল আর বলল, আরে আপনি আপনি তো সেই ছেলেটাই যিনি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলেন। ছেলেটা তখন বলল, হ্যাঁ, আমার নাম হচ্ছে ইয়োনো, আমি কলেজে একটা কাজে এসেছিলাম, হঠাৎ করে তোমাকে দেখলাম, তাই ভাবলাম তোমার একটু খবর জেনে যাই। কেমন আছো তুমি এখন? এই তো ভাইয়া, আমি এখন ভালো আছি। হঠাৎ করে লিসা বলে উঠলো, দোস্ত আজকে না আমি নাস্তা করি নাই রে, অনেক জোরে খিদা লাগছে, চল না দোস্ত একটু ক্যান্টিনে চল না। তখন ইয়োনো বলল, আমিও নাস্তা করিনি, তাহলে চলো আমরা সবাই একসাথে পাশের একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিছু খেয়ে আসি। দিয়ে তখন বললো, না না ভাইয়া, আমরা ক্যান্টিন থেকে খেয়ে নিব, আপনি শুধু শুধু কেন কষ্ট করছেন? আরে কষ্টের কি আছে বলো, তোমরা তো আমার বোনের মতোই, চলো তাহলে। এরপর সবাই বাধ্য হয়ে ইয়োনোর সাথে রেস্টুরেন্টে গেল। সবাই খাবার অর্ডার করছে কিন্তু তে চুপচাপ বসে আছে, তার কিছু খেতে ইচ্ছে করছে না। তখন ইয়োনো বললো, সেটা কি করে হয়, সবাই খাবার খাচ্ছে আর তুমি খাবে না? ঠিক আছে, তোমার জন্য আমি কোল্ড কফি নিয়ে আসছি। এই কথা বলে ইয়োনো তের জন্য কোল্ড কফি নিয়ে আসলো। অপরদিকে জাঙ্কুক দূর থেকে রাগী চোখ নিয়ে সবকিছুই দেখছিল। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু পাবলিক প্লেসে কোনো সমস্যা তৈরি করা যাবে না, তাই চুপচাপ সবকিছু দেখেই যাচ্ছে। আসলে সকালে বাসা থেকে রাগ করে না খেয়ে বেরিয়ে গিয়েছিল জাঙ্কুক। প্রচণ্ড ক্ষুধা লাগায় সে পাশের রেস্টুরেন্টে খেতে এসেছিল। এসে তেকে দেখতে পেল, তার সাথে আবার এই নতুন একটা ছেলেটা কেমন করে তের দিকে তাকিয়ে আছে, তের সাথে কেমন গা ঘষা দিয়ে কথা বলছে, তা দেখে জাঙ্কুকের আর সহ্য হচ্ছে না। সবকিছু কেন জানি বিরক্ত লাগছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, তে তোমার মাথায় কি সমস্যা আছে নাকি? একটা ছেলে যে তোমার সাথে এত গা ঘেঁষে কথা বলছে সেদিকে কি তোমার কোনো খেয়াল নেই? বেয়াদব একটা মেয়ে, কোনো কিছুর দিকে খেয়াল রাখে না। ইউনো তখন দেখে বলল, দে তোমার মাথায় কি যেন একটা পড়েছে, দেখি, দেখতে দাও আমাকে। লিসা তখন বলল, কোথায়, আমি দেখি। ইউনো বলল, আরে না না, তুমি খাও, আমি দেখছি। এই কথা বলেই ইয়োনো যখনই তের মাথায় হাত দিতে যাবে ঠিক তখনই সেখানে জাঙ্কুক এসে হাজির হয়ে গেল আর তাদেরকে দেখে বলল, তোমরা এখানে কেন, তোমাদের ক্লাস নেই? হঠাৎ করে জাঙ্কুককে সেখানে দেখে সবাই ভয় পেয়ে গেল। জাঙ্কুককে দেখেই বোঝা যাচ্ছে জাঙ্কুক অনেক রেগে আছে। তখনই লিসা বলল, না মানে স্যার, আসলে আমাদের ক্ষুধা পেয়েছিল তো তাই এখানে খেতে আসলাম আর কি। জাঙ্কুক তখন রাগী কণ্ঠে বলল, কেন, কলেজে কি ক্যান্টিন নেই? তোমাদের জন্য ক্যান্টিন তো বানানো হয়েছে, সেখানে কি খাবার পাওয়া যায় না? ক্যান্টিন থাকতে কেন তোমাদেরকে বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে হবে? সরি স্যার, আসলে আমরা বুঝতে পারি নাই। তখন ইয়োনো বলল, রিল্যাক্স ব্রো, তাদের কোনো দোষ নেই, আমি তাদেরকে এখানে নিয়ে এসেছি। জাঙ্কুক তখন ইয়োনোকে দেখে বলল,
আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আর না আমি আপনার সাথে কোনো কথা বলছি। আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলছি। আপনি কে মাঝখানে কথা বলার? তে তখন বলল, স্যার উনি আমার বন্ধু, আপনি ওনার সাথে এভাবে করে কথা বলতে পারেন না। এই কথা বলেই সবাই ভয়ে ভয়ে সেখান থেকে চলে গেল। হঠাৎ করে ইয়োনো তখন তেকে বলল, আচ্ছা তে, কিছু মনে না করলে কোথাও বসে কি তোমার সাথে একটু কথা বলতে পারি? এখানেই বসেন না ভাইয়া, আমরা এখানেই বসে কথা বলতে পারি। লিসা তখন তেকে বলল, তে তোর কি মাথা ঠিক আছে? এখনই জাংকুক স্যারের ক্লাস শুরু হবে, চল না রে, ক্লাসে দেরি হয়ে যাবে না হয়। তে তখন বলল, ধুর তোরা যা, আমি যাব না। ওই বজ্জাদের ক্লাস করতে আমার মোটেও আর ভালো লাগে না, যাব না, আমি ক্লাস করব না আজকে। লিসা তখন বলল, তে তোর কি মাথা ঠিক আছে? স্যার তোকে সকালে দেখছে, যদি কলেজে আসছিস আর যদি তখন ক্লাস না করিস তাহলে বুঝতে পারছিস স্যার তোর সাথে কি করবে। আরে ধুর, যা তো, আমি যাব না, বললাম না ক্লাস করব না, আমার ইচ্ছে আমি ক্লাস করব না। তাতে স্যারের কি রে? আমি কি স্যারের বউ নাকি যে উনি আমাকে যা ইচ্ছে যা খুশি তাই করতে পারবে? যাব না, আমিও দেখি উনি কি করতে পারে, যা এখান থেকে। চলুন ইয়োনো ভাইয়া, আপনি আমার সাথে কি যেন কথা বলবেন না, চলুন। এই কথা বলেই তে ইয়োনোর সাথে সেখান থেকে চলে গেল। সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। আর লিসা তখন বলতে লাগলো, হলোটা কি মেয়ের? মেয়ের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? জাঙ্কুক ক্লাস শেষ করে বেরিয়েছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, তেকে তো আজকে ক্লাসে দেখলাম না, গেল কোথায় মেয়েটা? সকালে তো দেখলাম কলেজে আসছে। এই কথা ভাবতে ভাবতেই জাঙ্কুক ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখনই তার চোখ গেল তে আর ইয়োনোর দিকে। জাঙ্কুকের মাথায় আগুন ধরে গেল তেকে আবারও সেই ছেলের সাথে দেখে, তাও আবার তে একা। রাগে গজগজ করতে করতে চলে গেল জাঙ্কুক। কিছু একটা ভেবে আবারও ফিরে আসলো। এরপর সে ইয়োনোর কাছে গেল আর বলল, আমার জানা মতে তুমি এই কলেজের টিচার বা স্টুডেন্ট কোনোটাই নয়, তুমি বাহিরের ছেলে। বাহিরের ছেলে হয়ে আমাদের কলেজে এসে এভাবে কলেজের ছেলে মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে পারো না তুমি, এটা কলেজের নিয়মের মধ্যে পড়ে না। তখনই ছেলেটা বলল, ও রিল্যাক্স, আমি তের ফ্রেন্ড, আমি তার সাথে একটু কথা বলতেই পারি। আর তাছাড়া আমার তের সাথে কিছু দরকারি কথা আছে, সেই কথা বলে আমি সেখান থেকে চলে যাব। আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। জাঙ্কুক তখন বলল, লিসেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই কলেজের টিচার। সকল ছাত্রছাত্রীর দিকে খেয়াল রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ইয়োনো তখন বলে, হে মিস্টার, আমি এই কলেজের স্টুডেন্ট না, সো আমার ওপর অধিকার দেখানোর চেষ্টাও করবে না। অ্যান্ড আমি এই কলেজের স্টুডেন্টের সাথে কি কথা বলি না বলি সেটা আমার আর তার পার্সোনাল ব্যাপার। সব কিছুর কৈফিয়ত কি আমি আপনাকে দিব নাকি? সো প্লিজ আমাকে একটু কথা বলতে দিন, আপনি প্লিজ যান এখান থেকে, আমাদের একটু একা ছেড়ে দিন। এবার আর জাঙ্কুক নিজেকে ঠিক রাখতে পারলো না। ইয়োনোর সাথে কলার চেপে ধরে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে এই ধরনের কথা বলার? তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি শিক্ষকের কাছে বলছো যেন তার ছাত্রীকে তোমার কাছে রেখে যায়, কতটা জঘন্য তুমি। ইয়োনো তখন বলল, আপনি এরকম ব্যবহার করছেন কেন? কলেজে কি আর ছাত্রছাত্রী নেই? শুধু তের দিকে খেয়াল রাখলে হবে? যান গিয়ে আরও স্টুডেন্ট আছে, ওদের খোঁজ খবর নিন। আর তাছাড়া আপনি এমন করছেন যেন তেই আপনার ছাত্রী না, আপনার ঘরের বউ। এই কথা শুনে জাঙ্কুকের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। সে তখন ইয়োনোকে একটা থাপ্পড় বসিয়ে দিল। জাঙ্কুক তখন বলল, তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? একে তো অন্যায় করেছো, তার উপরে উল্টাপাল্টা কথা বলছো, তোমাকে তো আমি। ইয়োনো তখন বলল, তাহলে কি করব আপনি বলে দিন। আমি তেকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা বলার জন্য ওকে নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু আপনি তো তা বলতেই দিচ্ছেন না। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টাই করেছি। তে ইয়োনোর কথা শুনে বেশ অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, ভালোবাসি, বিয়ে করতে চাই মানে কি? হায় হায়, তার সাথে তো আমার রাস্তায় মাত্র একদিনই দেখা হলো, আবার আজকে দেখা হলো। এই একদিনেই উনি আমাকে ভালোবেসে ফেলেছে, বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাবারে, কি সাংঘাতিক ছেলেটা তো। ছেলেটা তেকে ভালোবাসে, এই কথাটা শোনা মাত্রই জাঙ্কুকের ভেতরটা ঢক করে উঠলো। বুকে তীব্র ব্যথা অনুভব করছে সে, মনে হচ্ছে ছেলেটাকে এখানেই মেরে শেষ করে দিতে। জাঙ্কুক নিজেকে শান্ত করে বলল, এটা প্রেম ভালোবাসা করার জায়গা নয়, আপনি এসব কথা বাইরে বলবেন, কিন্তু কলেজের মধ্যে এসব কিছু করতে পারবেন না। এরপরে যদি দেখি আপনাকে, সত্যি আপনার বিরুদ্ধে আমি স্টেপ নেব। ইয়োনো তখন বলল, ওকে ফাইন মিস্টার, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি বাইরে তের সাথে ঠিকই কথা বলে নিব। এই কথা বলে ইয়োনো সেখান থেকে চলে গেল। এই ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকাতেই তার ভয় লাগছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক খুব শান্তভাবে তেকে বলল, আমার কেবিনে আসো। এই কথা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জাঙ্কুকের এমন শান্ত থাকাটা তের ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে, ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখন কি করবে তে? স্যারের কেবিনে যাবে? যদি তেকে একা পেয়ে
স্যার তাকে মারে। হায় আল্লাহ, এখন আমি কি করব? কেন যে ক্লাসটা মিস করলাম? এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ তুমি বাঁচাও। ক্যান্টিন থেকে বের হয়ে ছোট ছোট পায়ে জাঙ্কুকের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে তে। মনে প্রচুর ভয় তার।